আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল, মাওলানা ইউসুফ সাদের ইমামতিতে জুমার নামাজ আদায়, ময়দানের কঠোর নিরাপত্তা। একটি বিশেষ দল দেশের সার্বভৌমত্ব ধ্বংসের পায়তারায় লিপ্ত, অভিযোগ মির্জা আব্বাসের। নানান দাবি তুলে সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে জানালেন প্রধান উপদেষ্টা। কম দামে ইন্টারনেট সেবা নিশ্চিতে ইলন মাস্কের সাথে আলোচনা। লাগামহীনভাবে বাড়ছে ঔষধের দাম, চরম দুর্ভোগের সাধারণ মানুষ। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে পরিবর্তন আসছে নীতিমালায়, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। নফল ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এখন বিস্তারিত। বিশ্ব ইজতেমায় বৃহত্তম জামাতে জুমার নামাজ আদায় করলে লাখো মুসল্লি। এজন্য সকাল থেকেই দলে দলে ইজতেমা ময়দানে সমবেত হন ঢাকা ও আশেপাশে এলাকার বাসিন্দারা। কুরআন হাদিসের উপর গুরুত্বপূর্ণ বয়ান ও দ্বীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে মাসওয়ারা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন বিশ্ব মারকাজ নিজামুদ্দিন বা সাতপন্থী মুসল্লিরা। এর আগে ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গী তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মারকাজ নিজামুদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিরা এই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। এদিকে প্রথম পর্বে 2 ধাপের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, ইজতেমা চলাকালীন সময় বরাবরের মতোই সকল প্রকার যানবাহন চালু থাকবে। অন্ধ্রপ্রদেশ সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে পারে। সেশনটি পরিচালনা করেন CNN এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন। এছাড়াও স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা মার্কিন শীর্ষধনী ইলন মাস্কের সাথে ভিডিও কলে কথা বলেন প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছুই ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন করা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। Police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. We want to start broad international support that we got from everywhere. Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. এদিন ভিডিও কলে যুক্তরাষ্ট্রের শীর্ষধনী স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে কথা বলেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে কম দামে বেশি স্পিডের ইন্টারনেট সেবা প্রদানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালুর বিষয়েও কথা বলেন তারা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার বিষয়েও আলাপ করেন ইলন মাস্ক ও প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশিদের ভিসা জটিলতা সমাধানের বিষয়েও আলাপ হয়েছে বলে জানান তিনি। কথিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের। ফলে অনেকদিন ধরে ভিসা বন্ধ ছিল, ভিসা বন্ধ এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। দুবাই সফর শেষ করে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে জানান শফিকুল আলম। আমার পক্ষে সব সময় ইয়াসিন রানা, এটিএন বাংলা। একজন অ্যাডভাইজার
নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলে যারা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা করছে তারা পক্ষান্তরে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসের পায় তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করে একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে রমজানকে সামনে রেখে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর রয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের দুঃখানি রয়েছে, ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল যারা বারবার আমাদের দোষারোপ করে। নির্বাচন নিয়ে কোনো কাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। নিত্যপণ্যের মতোই লাগামহীন ঔষধের দাম। গত 4 মাসে কোনো কোনো ওষুধের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের। অনেকে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ঔষধের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় ঔষধের সংখ্যা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জবল। একটা ওষুধ 120 টাকা পাতা, এখন 80 টাকা বাড়ে কিভাবে? 10 টাকা 15 টাকা বাড়াতে পারেন? 10 টাকা 20 টাকা বাড়ে। ওষুধ কিনতে এসে প্রায় এমন বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। আমি তো অবাক হয়ে গেছি ওষুধের দাম শুনে। ঝগড়া হয়, মানে কাস্টমারের সাথে অনেক তর্ক হয়। এসে উনি 200 টাকা দিয়ে কিনছে, এখন এটা 250 টাকা দিয়ে কিনা লাগতেছে 2 দিন বা 1 দিন পরে হুট করে। গত 5 মাসে বেড়েছে অনেক ওষুধের দাম। বাজারে দেখা যায় টোরাক্স ওষুধের এক পাতার দাম 120 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। নিউরোবি 270 থেকে 300 টাকা, ফেক্সো 10 mg 100 থেকে 120 টাকা, বেক্সট্রাম গোল্ড 285 থেকে 360 টাকা, ফসিক্যাল ডিএক্স 150 থেকে 170 টাকা, এলিমেট প্লাস লোশন 150 থেকে 200 টাকা। এভাবে বেশি প্রয়োজনীয় ওষুধগুলোর দাম বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের যে স্যালারি বেতন এটা তো হচ্ছে না, অনেক টাকার ওষুধ লেগছে, বুঝছেন? হবে, কারণ রোগ তো ভালো হতে হবে। হাই হাই করতে পারবো যে বাড়লো রে, মনে কষ্ট পাবো, তাছাড়া আমরা কি কোনো প্রতিবাদ করতে পারবো? বিগত সময়ও এভাবে চলছে। আসলে ওষুধ প্রশাসন যে নিয়ন্ত্রণ যে সংস্থা আছে, আসলে তাদের ভূমিকাটা কতটুকু এখানে কার্যকর জানি না। বিক্রেতারা বলছেন আগের মতোই বাজারে সংকট সৃষ্টি করে ওষুধের দাম বাড়াচ্ছে অনেক কোম্পানি। কিছুদিন অফ রাখে, স্টক অফ রাখে, তারপর আবার দাম বাড়ায় ফেলে। ওষুধের দাম কখনোই কমে না, এটা বাড়ে কিন্তু কমে না, আজ পর্যন্ত কমে না। সব কোম্পানির দাম বেড়েছে। দেশে চিকিৎসা ব্যয়ের শতকরা 65 টাকা খরচ হয় ওষুধ কিনতে, বাকিগুলো অন্যান্য খাতে। চিকিৎসকরা বলছেন ওষুধের দাম বৃদ্ধির কারণে অনেক সময় রোগীরা কোর্স সম্পন্ন করেন না, ফলে রোগ নিরাময় হয় না। যখন ওষুধের দাম বেড়ে যায়, অনেক রোগী যারা স্বল্প আয়ের অথবা সীমিত আয়ের ওষুধ কিছুদিন খাওয়ার পর ছেড়ে দেন। মাঝপথে যদি ছেড়ে দেয় কেউ, অনেক সময় দেখা যায় যে হয়তো একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয় থেকে যায় এবং ভবিষ্যতে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিক আর ওনার ক্ষেত্রে কাজ করবে না। ওষুধের দাম বাড়াতে জাতীয় কমিটির অনুমোদন লাগে। বিগত সরকারের সময় তা ছিল লোক দেখানো, যা এখনও চলছে। তবে এ বিষয়ে মিডিয়ায় কথা বলতে চান না কোম্পানির মালিকরা। অনেকটা দর্শকের ভূমিকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, অযৌক্তিক দামের লাগাম টানতে কাজ করছে সরকার। এভাবে যে দাম বেড়ে যায় হঠাৎ করে, সেটা যৌক্তিক ভিত্তি থাকতে হবে এবং এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে, পার্শ্ববর্তী এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দেখতে পারতে হবে। এই সামর্থ্যটা আমাদের রেগুলেটরে থাকতে হবে যে তারা আসলে এটার কাঁচামালের দাম, এটা যে মোড়কজাত অন্যান্য যে সামগ্রী এবং উৎপাদন খরচ মিলিয়ে যেই প্রস্তাবিত মূল্য, সেটা যৌক্তিক কিনা। চেষ্টা করবো আমরা যে এই ধরনের একটা আলাদা অথরিটি যারা নাকি আসলে পুরো প্রাইসিং মেকানিজমটা দেখবে। তিনি জানান, শুধু দাম নয়, মানও
নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কেজিতে 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। দাম বেড়েছে গরু ও মুরগির মাংসের দামও। সপ্তাহ দুয়েক আগে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া চালের বাজার দর সেখানে স্থির আছে। আর ভোজ্য তেলের বাজারে চলমান অস্থিরতা কাজে লাগে আরেক দফা দাম বাড়ানোর শঙ্কায় আছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। ফজলে রাব্বির রিপোর্ট। পবিত্র শবে বরাত উপলক্ষে মাংসের দোকানে অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু বেশি। বাজার অর্থনীতির হিসাবে দাম না কমলেও স্থিতিশীল থাকার কথা, কিন্তু অর্থনীতি সে হিসাব উল্টে দিয়ে 1100 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়, 750 টাকার গরুর মাংস 780, কোথাও কোথাও বিক্রি হচ্ছে 800 টাকায়। আপনি যদি শিক্ষিত লোক এই কথা বলেন আমি তো জবাব দিতে পারুম না। কখনো তো বেচা কিনি একটু বেশি, সবার ঘরেই লাগে, আরো যে দাম একটু বেশি। গরুর প্রতি 15 থেকে 20,000 টাকা বাড়ছে। দাম বেড়েছে মুরগির মাংসেরও। বয়লার আজকে 200 টাকা বিক্রি করতেছি, সোনালী 320 টাকা 1 নম্বরটা, আর 2 নম্বরটা 280 টাকা। ভরা মৌসুমে সেই যে বাড়ল চালের দাম, এরপর আর কমার নাম নেই, আক্ষেপ ভোক্তার। আমাদের দেশে তো বাড়ে, এটাই দেখি, কমে দেখি না। কিছুদিন আগেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেল ব্যবসায়ীরা বাড়িয়ে নিয়েছিল দাম। এখন আবার চলছে সংকট। তেলের সাথে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে অন্য একটি পণ্য। টাকা দিয়ে মানুষ তোল ক্রয় করবে, এরপরে মানুষ তোল পাইতেছে না। একটা তোলের জন্য 1-1.5 ঘন্টা বাজারে ঘুরে। যে কোনো একটা কিছু দিবে, চিনি দিবে, ময়দা দিবে, মানে প্রোডাক্ট তাদের কোম্পানি একটা কিছু নিতে হয়। আর কিছু কিছু দোকান তো পরিষ্কার ভাষায় বলতেছে তেল নাই। ব্যবসায়ীরা যেভাবে চলছিল ওইভাবে চলছে। এখনো এই যে সয়াবিন তেল, আমি শিওর যে সরকারের সঙ্গে আবার নেগোশিয়েট হবে, নাকি দাম বাড়বে। সো এইটা আসলে কোনো চেঞ্জ হয় না এই জায়গাটায়। সাধারণ মানুষ খুশি না। গুঁড়া দুধ কেজির প্যাকেট যেগুলা বাংলাদেশি স্টারশিপ দন্না ডানু ডিপ্লোমা এগুলা আর কেজিতে 10 টাকা 15 টাকা করে বাড়ছে। শীতের শেষে বসন্তের প্রথম দিন নগরীতে সবজির দর বেশ সহনশীলই ছিল। এই সুযোগে মনের আনন্দে পলিথিন ব্যাগ ভরে সবজি কিনছেন কারণ বাজারের ক্রেতারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে আজ পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। মহিমান্বিত এ রাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের ব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শবে বরাতের রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। দিবসটি উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ, দোয়া, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাচ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অসহায় ও অসচ্ছল রোগীদের সুবিধার্থে যশোরে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সগিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোগীদের সুবিধার্থে আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলে অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দিয়েছে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ যেন আগামীতে চালু থাকে এমন প্রত্যাশা রোগীদের। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোইল পোতার এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আদ্দিন সকিনা মেডিকেল কলেজের উদ্যোগে ও ডাক্তার আনসার আলীর সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। রোগ সারানো হচ্ছে, রোগ যেন না হয় সেইভাবে যেন আমরা নিয়ম মতো করে আমরা চলতে পারি। অনুষ্ঠানে সাবেক সিভিল সার্জন ডাক্তার আনসার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন, যশোর সিভিল সার্জন মাসুদ রানা, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। এ সময় প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল রোগীদের জরুরি সেবা দেওয়ার অঙ্গীকার করেন তারা। আগামী 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের দিনের বেলায় যদি কোনো জায়গায় অনেক সময় হঠাৎ করে একটা রোগ অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে একটা মায়ের ব্লিডিং হয়, সেই রোগটাকে আমরা বিনামূল্যে এখান থেকে হাসপাতালে নিয়ে যাব,
এয়ার অ্যাম্বুলেন্সে। এদিকে রোগী ও তাদের স্বজনরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি। সেই সাথে এমন সেবা ভবিষ্যতেও চালু রাখার দাবি তাদের। বাবা এবং মাকে দুজনকেই নিয়ে আসছি, তাদের মেডিসিনে দেখাইছি, তাদের হাড় ক্ষয়ের সমস্যা আছে। এটা আমাদের রাখার জন্য খুবই ভালো হয়েছে এবং মানুষ যারা সেবা নিচ্ছে তারাও এতে খুব আনন্দিত। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। সব মিলিয়ে প্রায় 1000 অসহায় রোগীকে সেবা ও মেডিসিন প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ চালু করায় উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। বৃহস্পতিবার থেকে জামালপুরে তারাকান্দিতে অবস্থিত এ কারখানায় শুরু হয়েছে ইউরিয়া সার উৎপাদন। যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সংকটে 2024 সালের 15 জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সংযোগ দিয়ে গ্যাসের চাপ বাড়ালে শুরু হয় উৎপাদন কার্যক্রম। পুরোপুরি ইউরিয়া উৎপাদনে যেতে আরো অন্তত 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানান তিনি। দৈনিক 1700 মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ কারখানায় প্রতিদিন 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এদিকে উৎপাদনে ফেরায় খুশি যমুনা কারখানার শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, সার ডিলার, কৃষক সহ স্থানীয় বাসিন্দারা। এখন আন্তর্জাতিক সংবাদ। নয়াদিল্লিকে F-35 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি করবে ভারত, এ সংক্রান্ত একটি চুক্তির ঘোষণাও দেন ট্রাম্প। এই চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো বলে জানান তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সময় ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। ট্রাম্প আরও জানান, ভারতের কাছে সামরিক হার্ডওয়্যার বিক্রি করে $1 মিলিয়ন বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প জানান, দেশটিতে ভারতের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে যুক্তরাষ্ট্র একমত, কারণ ভারত বহু বছর ধরে বাংলাদেশ নিয়ে কাজ করছে। এখন পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বৃহস্পতিবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন টাইগাররা। শান্ত, মিরাজ সহ পুরো স্কোয়াডে ছিলেন কোচিং স্টাফের অন্য সদস্যরা। দেশ ছাড়ার আগে ভক্ত সমর্থকদের কাছে দোয়া চান ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল। পেসার নাহিদ রানা জানান, ভালো কিছুই হবে। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল। মাওলানা ইউসুফ সাদের ইমামতিতে জুমা নামাজ আদায়। ময়দানে কঠোর নিরাপত্তা। একটি বিশেষ দল দেশের সার্বভৌমত্ব ধ্বংসের পায়তারায় লিপ্ত, অভিযোগ মির্জা আব্বাসের। নানান দাবি তুলে সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে জানালেন প্রধান উপদেষ্টা। কম দামে ইন্টারনেট সেবা নিশ্চিতে ইলন মাস্কের সাথে আলোচনা। লাগামহীনভাবে বাড়ছে ঔষধের দাম। চরম দুর্ভোগের সাধারণ মানুষ। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে পরিবর্তন আসছে নীতিমালায়, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। নফল ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।